পুষ্পিতা ভৌমিকের কলমে তোমার রাগে অনুরাগী। ও মা, একটু শোনো, দেখো তো এই নীল শাড়িতে আমাকে কেমন লাগছে। সরস্বতী পুজোর দিন পূর্ব শাড়িটা। এখন একটু দেখে রাখছি জাস্ট। তুমি জলদি এসো, আর কতক্ষণ এভাবে আয়নার সামনে দাঁড়িয়ে থাকবো। একটু পরেই আবার আরবি স্যারের কাছে টিউশন ক্লাসে বেরোতে হবে। মেয়ে তিস্তার কথার ওভেন বন্ধ করে রান্নাঘর থেকে ছুটে আসে মেঘনা, মানে ওর মা। আয়নার সামনে সদ্য যৌবনে পা দেওয়া তিস্তাকে দেখে চোখ দুটো সরাতে পারে না মেঘনা। সারা বছর জিন্স টপ কুর্তিতে সাবলীল ছটপটে মেয়েটাকে কি সুন্দর লাগছে আজ শাড়িতে। মিষ্টি হেসে ও বলে, খুব সুন্দর লাগছে তোকে, পুরো নীলাম্বরী। জানিস তো তিস্তা, সরস্বতী পুজো মানে তো বাঙালির প্রেম দিবস। রাস্তায় ঝাঁকে ঝাঁকে রং বেরঙের কত রঙিন প্রজাপতি উড়ে বেড়াবার সময় কোথায় লাগে তোদের এ যুগের ওই ভ্যালেন্টাইন দিবস? দেখিস তোর প্রেমে আবার কেউ পড়ে যাবে না তো। এবার সলজ্জ হেসে মাকে জড়িয়ে ধরে তিস্তা বলে, কোনো চান্স নেই মা, আমি তোমার সাথেই দিব্যি ভালো আছি। কেষ্ট ঠাকুরের প্রেমে পড়ে নিজেকে কলঙ্কিনী রাধার মতো বিরহ নিয়ে বাঁচতে পারবো না, বুঝলে? আর শোনো, স্যার কিন্তু এবার সমস্ত অভিভাবকদের যেতে বলেছে পুজোর দিনে। আচ্ছা, এখন রেডি হয়ে নিই, নইলে দেরি হয়ে যাবে সত্যি সত্যি। মায়ের কপালে একটা চুমু দিয়ে ঝটপট উঠে কোচিং ক্লাসে যায় তিস্তা। ঈষৎ আনমনা হয়ে পড়ে মেঘনা। দক্ষিণের খোলা বারান্দায় এসে দাঁড়ায় ও। কী বলে গেল ওর মেয়েটা, বিরহিণী কলঙ্কিনী রাধা? ঠিকই তো বলেছে। এক প্রকার ওর জীবনে এটা তো চরম বাস্তব। দেবর্ষীর কথাও কি ভুলতে পেরেছে 10 বছর পেরিয়ে গেলেও? না, বরং ওর স্মৃতি আঁকড়ে পড়ে আছে একা একা। অল্প বয়সে বিধবা হয়ে একা একজন মায়ের পক্ষে যে কতটা কঠিন সন্তানকে মানুষ করা, সমস্ত ঝড় ঝাপটা থেকে বাঁচিয়ে মেঘনার থেকে ভালো সেটা আর কেউ জানে না। প্রতিনিয়ত আর চোখের চাউনি। ওর বাড়িতে কে এলো গেল তা নিয়ে পাড়া প্রতিবেশী কারুর কৌতূহলের শেষ নেই। তার মধ্যেই শুধু তিস্তাকে জড়িয়ে বেঁচে থাকার অন্তহীন লড়াই। অথচ আগের জীবন কত সুন্দর ছিল। স্মৃতির সরণি বেয়ে পাড়ি দেয় ওর মন। সেই কিশোরী বেলার স্কুল জীবন। সরস্বতী পুজোর এক রাশ মন ভালো করা জলছবি এসে উকি দেয়। সকাল সকাল স্নান করে মায়ের থেকে শাড়ি নিয়ে সাজত মেঘনা। শ্যাম্পু করা খোলা এলো চুলে স্কুলের মণ্ডপে অঞ্জলি দেওয়া। নীল শাড়ি ওর খুবই প্রিয় ছিল। তারপর শাড়ির আঁচল কোমরে গুজে ভোগের খিচুড়ি, নতুন ছোট ছোট আলুর দম বিতরণ। শেষমেশ স্কুলের পাঠ মিটিয়ে সন্ধ্যাবেলা মাসির বাড়ি পুজোর জলসাতে ওর গান ছিল সকলের আকর্ষণ। বিশেষ করে রঙ্গন, মানে মাসিমণির ভাগ্নে ছিল ওর গানের বিশেষ ভক্ত। সব কিছুই এখন অতীত, শুধু গানটাই যা মা সরস্বতীর কৃপায় বেঁচে আছে কণ্ঠে। বিনিসুতোর মালার মতো স্মৃতির পসরা ভিড় করে আসে মনের ছায়াপটে। কত চিত্রকল্পের সৃষ্টি হয় মধ্যবয়সে জীবনের বালুচরে। একে একে স্কুলের গণ্ডি ছেড়ে কলেজে পদার্পণ। এরকমই এক সরস্বতী পুজোর দিন ক্যাম্পাসে অনুষ্ঠানের সময় মেঘনার আলাপ হয়েছিল ঋষি, মানে দেবর্ষীর সাথে। সম্পর্কে ঋষি মেঘনার প্রিয় বান্ধবী তিন্নির মাসতুতো দাদা। হলুদ শাড়ি অষ্টাদশী মেঘনা প্রেমে পড়েছিল বছর 21-এর জলপাই পাঞ্জাবির ফ্রেঞ্চ কাট ছেলেটার। দারুণ কবিতা লিখত ঋষি। মেঘনার চোখের দিকে তাকিয়ে সোজাসুজি বলেছিল, জয় জয় দেবী চরাচর সাজে। পাঞ্জাবি আজও শাড়ির কাছে হারে। লজ্জায় রাঙা হয়েছিল ওর মুখ। প্রেম পর্ব পেরিয়ে ওদের বিয়েটাও সুসম্পন্ন হয়েছিল দুই পরিবারের অভিভাবকদের আশীর্বাদ নিয়ে। বিয়ের বছর 2 বাদে ফুটফুটে তিস্তা এলো আর ওর ঋষির জীবনে। দিব্যি চলছিল সব, কিন্তু এত সুখ সহ্য হলো না ওর। বছর 8 আগে বেপরোয়া বাসের ধাক্কায় অফিস থেকে ফেরার পথে চলে গেল দেবর্ষী চিরদিনের মতো।
লক্ষ্মীমন্ত মেঘনা শ্বশুরবাড়িতে সকলের কাছে হয়ে উঠল অলক্ষ্মী, অপয়া। শেষমেশ বাড়ি ছেড়েছিল ও। পেরিয়ে গেছে কতগুলো বছর। এখন ওই গানের স্কুলের রোজগার দিয়েই চলে মা আর মেয়ের। যদিও তিস্তা ইদানিং খুব বলে নতুন করে জীবনটাকে শুরু করতে, কিন্তু মেঘনা রাজি হয় না। যাই হোক, এসব চিন্তা শিখে তুলে বইয়ের তাক থেকে গীতবিতান নামায় ও। ওদের আসার সময় হয়ে গেল যে। তাছাড়া গানের স্কুলও তো পুজোর আয়োজন করতে হবে। ভোর ভোর বাড়ির পুজো সেরে তিস্তার আবদারে বেরোতেই হয় মেঘনাকে। কোচিংয়ে এত নতুন প্রজন্মের ভিড়, সেখানেও গিয়ে কি করবে? এই বয়সে কি আর ওসব পোষায়? কত করে বলল তিস্তাকে একা যেতে, কিন্তু মেয়ে নাছোড় বান্দা। অগত্যা ওর আবদারে সাড়া দিয়ে বেরোতেই হয়। ওখানে পৌঁছে দেখা যায় পুজোর আয়োজন চলছে। এখনও টুকটাক ছাড়া সেভাবে কেউ আসেনি। মাকে বসতে বলে চলে যায় তিস্তা। অদূরে একটা চেয়ারে গিয়ে বসে মেঘনা। মূর্তির দিকে চোখ যায়। বাহ, ভারী সুন্দর তো প্রতিমার মুখখানি। তন্ময় হয়ে দেখে ও এমন সময় সামনে এসে দাঁড়ায় একটা চেহারা। প্রথমে চিনতে অসুবিধা হলেও একটু পরে ওর মুখ থেকে বেরিয়ে আসে, রঙ্গন, তুমি? এতদিন পর কোথা থেকে? মাসির কাছে শুনেছিলাম তুমি তো বিদেশে চলে গেছো। ঠিকই শুনেছিলে মেঘনা, কিন্তু আমি ফিরছি বছর 5 আগে। তখন শুনলাম তোমার কথা সব। ওখানে আর একা একা কতদিন থাকবো? মৃদু হেসে জবাব দেয় ও। মেঘনা বলে, সেই বাউন্ডুলে রয়ে গেলে? সত্যি ধাঁধার থেকেও জটিল তুমি। বিয়ে করলে না কেন শুনি? রঙ্গল বলে ওঠে, তোমার মতো কাউকে পেলাম কই যে বিয়ে করব? একটু চমকে তাকিয়ে মেঘনা বলে, এসব কি বলছো তুমি? কাটা ঘায়ে নুনের ছিটে দিচ্ছ সব জেনে? তাছাড়া তুমি এখানে কি করছো এই কোচিংয়ে? এমন সময় খিলখিল করে শোনা যায় উচ্ছল হাসির শব্দ। এগিয়ে আসে তিস্তা। মা, উনিই তো আমাদের প্রিয় স্যার রঙ্গন বসু। কলেজে তো আর পুরো নাম বলে না কেউ। চুপ করে থাকে মেঘনা। মায়ের হাতটা শক্ত করে তিস্তা বলে, সরি মা, কিছু না বলে তোমাকে এখানে নিয়ে আসার জন্য। খুব বৃষ্টি হচ্ছিল সেদিন। স্যার ঘরে ছিলেন না, বোধহয় রান্নাঘরে চা বানাতে গেছিলেন। হঠাৎ দেখি ওনার টেবিলে খোলা গীতবিতানের পাতায় তোমার নাম, সেই সাথে তোমার একটা পুরনো ছবি। তারপর উনি আসলে, আমি বলি তুমিই আমার মা। জানতে পারি তোমার প্রতি ওনার নীরব ভালোবাসার কথা। আসলে উনি কিছু বলার আগেই বাবা চলে এসেছিল তোমার জীবনে। যাই হোক, নতুন করে আবার শুরু করো তোমরা দুজনে মিলে। কিছুই তো হারিয়ে যায়নি। ভালোবাসার রূপ বদলে গেলেও সেটা পাল্টে যায় না, বরং তা আরও গভীর হয় প্রতীক্ষার আগুনে পুড়ে। তোমরা কথা বলো, আমি এলাম। ওদের দুজনকে বসিয়ে রেখে তিস্তা চলে যায়। মেঘনা শুধু বলে, সমাজ কি বলবে রঙ্গন? মেঘনার হাতটা শক্ত করে ধরে রঙ্গন বলে, সমাজের কথা ভেবো না মেঘলা। ওদের কলঙ্কের ছাপে খিজাই আসে। নিজের ভালো থাকাই শেষ কথা। মনে আছে তুমি এককালে গাইতে, আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগী? সন্ধেবেলা গানের আসরে মেঘনা গেয়ে ওঠে, তোমার পথের কাটা করব চয়ন, যেথা তোমার ধুলোর শয়ন, সেথা আঁচল পাতবো আমার তোমার রাগে অনুরাগী। আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগী। দিন চলে গেলেও ভালোবাসা ফোরায় না, নতুন করে সে ফিরে আসে আবার। আজকের গল্পটি এখানে সমাপ্ত। ভালো লাগলে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি কমেন্ট করতে ভুলবেন না। লাইক শেয়ার করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অল করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন, যাতে গল্পের নতুন ভিডিও পোস্ট হওয়ার সাথে সাথেই সবার প্রথমে নোটিফিকেশানটি পৌঁছে যায় আপনার কাছে। ধন্যবাদ।